সেপ্টেম্বর মাসের 19 তারিখের কালো রাত্রে উদয়পুর মহকুমার মির্জাতে সেখানে শাসক দলের কিছু সাঙ্গপাঙ্গ সেখানকার ভারতীয় জনতা পার্টির হয়ে যে নির্বাচিত হয়েছেন, যিনি বিধানসভাতে, তার ঘনিষ্ঠ আত্মীয়রা সারা রাত ভরে অন্য 7 দিনের মতো সেদিন সেই রাতেও তারা ফুর্তি করছিলেন, মজা করছিলেন। একটা নিরীহ পরিবার সেই পরিবারের পুরুষের উপরে প্রথমত আক্রমণ সংঘটিত হয়েছে। স্বাভাবিক, স্বামীর উপরে যখন আক্রমণ হবে, স্ত্রী, পুত্র, পরিবারের অন্যান্য সদস্যরা তারা এগিয়ে আসবেন। কেন সেই মহিলা স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন, প্রতিবাদ করলেন? সেখানে জনসমক্ষে এটা বাজার, এই নয় যে এটা পরিত্যক্ত বা বিচ্ছিন্ন এলাকা, পাশেই পুলিশের ফাঁড়ি থানা, চিৎকার করলে পুলিশ ডাক শুনে পুলিশ আসেনি। সেখানে সেই মহিলাকে পিটিয়ে মেরে এবং জীবন্ত অবস্থায় দগ্ধ করে সেখানে পুড়িয়ে মেরে ফেলা হলো। অপরাধ এখানেই থেমে নেই। সেই দিন ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল 19 সেপ্টেম্বর। পরদিন শনিবার, তারপর দিন রবিবার, তারপরের দিন ভারতের প্রধানমন্ত্রী এসছেন মাতাবাড়িতে নতুন যে সংযোজন সেগুলো উদ্বোধন করার জন্য। তারপরের দিন বিধানসভা অধিবেশন আবার শুরু হয়েছে। সেই অপরাধী যারা সে মহিলাকে খুন করেছে, তার বিরুদ্ধে যখন সিপিএমের বিধায়করা সোচ্চার হলেন, সেই বিধায়ক বুক ফুলিয়ে বলছেন, আমার আত্মীয়রা, স্বজনেরা, আমাদের সোনার টুকরো দেবতুল্য কার্যকর্তারা কোনো অপরাধ করেনি। আর সেই বিধায়ক মহোদয় যখন পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে এই খুনি অপরাধীদের বিরুদ্ধে সভায় গাইছেন, রাজ্যের আরেকজন মন্ত্রী রতনলাল নাথ মহোদয়, তিনি সেই বিধায়কের চেয়ে বয়সে বড়, তিনি পা ছুঁয়ে প্রণাম করছেন, আপনাকে নমস্য, আপনি এইভাবে আমাদের দেবতুল্য অপরাধীদের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে বলছেন। কিভাবে অপরাধীদের পক্ষে সাফায়ে গাওয়া হয়, কিভাবে অপরাধীদের আড়াল করা হয়, যে কারণে ত্রিপুরাজ্যের মধ্যে এই অপরাধীদের ধরা পড়ে না। দ্বিতীয় ঘটনা 11 অক্টোবর, স্থান উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল গাঁও সভা। একটা 14 মাসের শিশু মার সাথে বাপের বাড়িতে বেড়াতে এসেছেন। তাদের বাড়ি আসাম রাজ্যের শিলচরে। সে গ্রামেরই একজন প্রায় বৃদ্ধ বলা যেতে পারে, তিনি সেই শিশুটাকে চকলেট খাওয়াবেন, আদর করবেন এই বলে মার কাছ থেকে ফুসলিয়ে নিয়ে গেলেন।
তারপরে পাশবিক ঘটনাগুলো আপনারা শুনেছেন কমরেড কৃষ্ণার কাছ থেকে, কিছু পত্রপত্রিকাতে উঠেছে। সেই শিশুটির উপরে এই নারকীয় ঘটনা ঘটার পর তাকে বাড়ির পাশে একটা কাদায় পুঁতে দিয়ে গেছে। হ্যাঁ, সেখানকার জনগণ সেখান থেকে পালিয়ে গেছিল। পানিসাগর মহকুমার মানুষ ধাওয়া করেছে, আসামের বিভিন্ন এলাকাতে খবরাখবর হয়ে গেছে। ত্রিপুরা পুলিশ ধরতে পারেনি, ধরার চেষ্টাও করেনি। আসামের জনগণ এবং উত্তর ত্রিপুরার জনগণ, তাদের পরিবার থেকে যারা গেছেন, তাদের চেষ্টায় সে পাষণ্ডকে ধরা হয়েছে, এখন জেলে আছেন। তৃতীয় ঘটনা, এটা শুনেছেন আপনারা, এই যে জিরানিয়া, প্রথম ওয়াগন যেদিন ধরা পড়ল সে তারিখটা হলো 16ই অক্টোবর। আমার মনে হয় দুর্ঘটনা চক্রে, অ্যাক্সিডেন্টালে এটা জিআরপির সামনে বা জিআরপি হয়ে পুলিশের সামনে, মিডিয়ার সামনে এসেছে। এটা নতুন ঘটনা হতে পারে না। কেননা যে সমস্ত এই আমদানিকারী বা পাচারকারীরা এরকম ভাবে নিষিদ্ধ পদার্থ যারা রেলের ওয়াগন দিয়ে নিয়ে আসার জন্য যারা সাহস পায়, এটা প্রথম দিন হতে পারে না। প্রথম দিনেই এক ওয়াগন ভর্তি মাল আসতে পারে না। হয়তো আসতে পারে এক খাঁচা ভর্তি, এক কার্টন ভর্তি, এক বস্তা ভর্তি হয়তো আসতে পারে, ওয়াগন ভর্তি আসতে পারে না। যে কোনো বিচক্ষণ মানুষ একটু এই বিষয়টা সম্পর্কে অনুধাবন করলেই তার সত্য সম্পর্কে অনুমান করতে পারবেন। কিন্তু আশ্চর্যের ঘটনা, আজকে 24 তারিখ, 16 তারিখ থেকে যদি গোনা হয়, আজকে 8ম দিন, একজনও আসামি ধরা পড়ল না। আবার সেই স্টেশনে 16 তারিখ গেল, 17 তারিখ গেল, 18 তারিখ গেল, 19 তারিখে আবার এক ওয়াগন বাল এরকম নিষিদ্ধ সামগ্রী এখানে আসে নামলো। মানিক দে সাহেব এখানে বলেছেন, কমরেড মানিক দে, এটাকে নাকি পাহারা দিয়ে রেখেছে। আবার পাহারার মধ্যেই সে ওয়াগন থেকে কিছু জিনিস চলে গেছে শ্রমিকদের যেখানে বিশ্রামাগার তৈরি হয়েছে সেই জায়গায়। তাহলে এই ঘটনা পরম্পরা, এটা বুঝতে বাকি নেই। কেন আসামি ধরা পড়ে না, ধরা হয় না, মাল সিজ করা হয় না, কেন সিল করা হয় না? পরিষ্কার, বড় বড় রাঘব বোয়াল, এই রাঘব বোয়ালরা আমাদের রাজ্যের পলিটিক্যাল এক্সিকিউটিভদের মধ্যে আছে, যাদের ছত্রছায়ায়, যাদের আদেশে, নির্দেশে, প্রশ্রয়ে গত 60.5 বছর এই ত্রিপুরাজ্য জনগণের সম্পদ লুট হয়ে যাচ্ছে। শুধুমাত্র এইভাবে নেশাদ্রব্যের পাচার বা আমদানির মধ্য দিয়ে নয়, সমস্ত দপ্তরে, পঞ্চায়েত থেকে মহাকরণ, চুরি না, এটা ডাকাতির কেন্দ্র তৈরি হয়েছে।
এদের কেউ না কেউ যদি যুক্ত না হন, কেন পুলিশ ভয় পাবেন? কেন পুলিশ স্থবির হয়ে দাঁড়িয়ে থাকবে? ভারতীয় রেল কলঙ্কিত হচ্ছে, শুল্ক বিভাগ কলঙ্কিত হচ্ছে, রাজ্যের প্রশাসন কলঙ্কিত হচ্ছে, কিন্তু পুলিশ এগোতে পারছে না, এগোতে দেওয়া হচ্ছে না। আর এই অপরাধীদের আড়াল করার জন্য তাদের সাঙ্গপাঙ্গ দূষর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে। গতকালই একটা চ্যানেল, ওয়েব পোর্টাল, একটা পত্রিকা খবর ভাসিয়ে দিচ্ছে, কোনো একজন ঘোষ, তিনি বামপন্থী ছিলেন। আরে এটা বামপন্থী হোক ডানপন্থী হোক, যদি অপরাধী হয় পুলিশ তাকে তোয়াক্কা করবে কেন? কোন বামপন্থী আমরা হলফ করে বলতে পারি এরকম অপরাধ বাণিজ্যের সাথে যুক্ত হতে পারে না, হয় না, এ রেকর্ড নেই। কিন্তু শাসক দলের আইটি সেল এবং তাদের কিছু মিডিয়া দালাল জনগণের দৃষ্টি অন্যদিকে দাবিত করার জন্য এই খেলা শুরু করেছে। কিন্তু এই কথা বলে দিতে চাই, শাসক দলকে এবং তাদের পৃষ্ঠপোষক বা দালালদের এটাও জানিয়ে দিতে চাই, ত্রিপুরার পুলিশ তাদেরকে হয়তো অপরাধীদেরকে এখন অব্দি ধরেনি, ধরতে পারেনি, আড়াল করার চেষ্টা করতে পারে, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ জানে যে ট্রান্সপোর্টের নামে বা যে লজিস্টিক্সের নামে কারা এগুলো আগে থেকে আনছিল, এই পরপর দুদিন কার নামে বুক হয়েছে, কোন রাস্তা দিয়ে বেরোবে সব জানে। যাদের নামে বুক হয়েছে তারা কার শ্বশুর, কার শালা, কার বাতিজা, কার বন্ধু, আমি জিতেন চৌধুরী নাও জানতে পারি। মজলিশপুরের মানুষ, জিরানিয়ার মানুষ, রানীর বাজারের মানুষ তারা জানেন, সারা ত্রিপুরা রাজ্যের মানুষও জানেন। কেউ রেহাই পাবে না। যারা এদেরকে আড়াল করার জন্য, এই অপরাধীকে বাঁচার জন্য যারা প্রশাসনে থেকেও, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক, যে স্তরের হোক, ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তারা ক্ষমা পাবে না, তার বিচার হবে। তৃতীয় ঘটনা, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বর্তমান যে শাসক জোট, কি ভারতীয় জনতা পার্টি, কি ত্রিপুরা মথা, কি আইপিএফটি, হ্যাঁ, তাদের মধ্যে ভালো লোক কেউ নেই, কথা আমরা বলছি না। তাদের সমর্থকদের মধ্যে সৎ ভালো মানুষ, মন প্রাণ দিয়ে এই সরকার কিছু ভালো কাজ করুন তারা চান, বা তাদের এত ব্যর্থতা, এত অন্যায়, তা সত্ত্বেও আরো কিছুদিন সময় দিতে চান। এই শাসক জোটের তিনটা দলের মধ্যে কিছু লোক আছেন, থাকবেন, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু এ কথা হলফ করে কেউ বলতে পারবেন না এদের নেতৃত্বের মধ্যে যারা আছেন, এ টু জেড, সংখ্যায় তারা খুব বেশি তা না, তারা আজকে কোনো না কোনোভাবে দুর্নীতিতে, অনিয়মে, ইরেগুলারিটিসে, সমস্ত ধরনের অপকর্মে আজকে লিপ্ত। এদের মধ্যে প্রতিযোগিতা, কে কত তাড়াতাড়ি লাখপতি কোটিপতি হতে পারবে। কেউ পঞ্চায়েত লুটছে, কেউ ব্লক লুটছে, কেউ পিডব্লিউডি, কেউ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন,
কোটি কোটি টাকা বেহদিশ হয়ে যাচ্ছে। দু একজন চুনোপুটিকে ধরছে, কিন্তু আসল রাঘব বোয়াল যারা, এরা কেউ ধরা পড়ছে না, তাদেরকে ধরা হচ্ছে না। কারণ তাদের ধরা হলে পরে তো কান টানলে সমস্ত মাথা চলে আসবে। এই মাথারা তো হলো আজকের এই রাজনৈতিক যারা কর্তৃপক্ষরা। কাজেই অপরাধ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, একজন মন্ত্রী সুধাংশু দাস সংবিধানের নামে শপথ গ্রহণ করে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর বিধানসভাতে প্রথম শপথ গ্রহণ করতে হয়, আমি ভারতীয় সংবিধান মানিয়া চলিব, তার গোপনীয়তা রক্ষা করিব, অন্যায়ের বিরুদ্ধে আমি সর্বদা সচেতন থাকিব, সত্যনিষ্ঠার সাথে মানিব। কেউ আবার ভগবানের নামে, কেউ আবার সততার নামে, যার যেটা ইচ্ছা। তারপরে তিনি যদি মুখ্যমন্ত্রী, মন্ত্রী, মেয়র নির্বাচিত হন, তখন আরেকবার তার মন্ত্রগুপ্তি করতে হয়, সেই একই বয়ানগুলো আবার সেখানে জনসমক্ষে পড়তে হয় যে আমি সত্য ছাড়া মিথ্যা বলিব না, আমি সংবিধানের সমস্ত শর্ত আমি রক্ষা করিব। তিনি বলছেন আমরা তো ঘুষ খাই, আমরা তো সোর্স মানি নেই, আমাদের বাড়িঘর কি এমনি এমনি হয়েছে নি, এটা তো ওপেন সিক্রেট। তার মানেটা কি? আপনার শপথ বাক্য লঙ্ঘন করেছেন, আপনি কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন একটা শব্দ আমরা বলিনি। বরঞ্চ সেই মন্ত্রী মহোদয় এই বিগত অল্প দিনে প্রথমবার নির্বাচিত হয়েছেন 18 সালে, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন 23 সালে, মন্ত্রী হয়েছেন 23 সালে, মাত্র 2.5 বছর। আমাদের ভারতের নির্বাচন কমিশন এখন একটা ভালো ব্যবস্থা করেছে, আমি অন্তত বলবো এটা ভালো ব্যবস্থা, যে কেউ যদি নির্বাচনে প্রার্থী হন বিধানসভাতে, লোকসভাতে, তার একটা এফিডেভিট, হলফনামা জমা দিতে হয়, তার স্থাবর অস্থাবর সম্পত্তি কত আছে, ব্যাংকে কত টাকা জমা আছে বা কত টাকা লোন আছে, আর তার সাথে আরো কিছু আবশ্যিক ডকুমেন্ট জমা দিতে হয়। রেশন কার্ড, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, SC ST হলে পরে তার নকল কপি, এবং একটা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বলতে হয় এই বয়ানগুলো সত্য। আর সেই বয়ানগুলো যদি অসত্য হয়, মিথ্যা হয়, পরবর্তী সময়েতে নির্বাচনী আইনে তাদের সার্টিফিকেট বাতিল হওয়ারও ঘটনা আছে। এই সুধাংশু দাস মহোদয় তার 18 সালে এবং 2023 সালে যে হলফনামা জমা দিয়েছে, অ্যাফিডেভিট, কি বলেছে? সাকুল্যে ব্যাংকে 2.5 লক্ষ না কত লক্ষ টাকা, প্রায় সমপরিমাণ আবার ঋণও আছে, বসত বাড়ি সহ অল্প কিছু জমি আছে গোটা পরিবারের নামে। আর তার পূজনীয় মাতৃদেবী, তার পিতা প্রয়াত হয়েছেন, তিনি গৃহকর্ত্রী, সেই পূজনীয় মাতৃদেবীর নামে রেশন কার্ডও আছে, তিনি গার্জিয়ান, এবং সে রেশন কার্ড ইস্যু হয়েছে 2021 সালের এপ্রিল মাসে। আমি সেদিন সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলছিলাম, এটা যদি বামফ্রন্ট সরকারের সময়ে হতো
কমরেড মানিক দে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী, একদম মানিক দের বিরুদ্ধেই বোধহয় অভিযোগটা আসতো। মানিক দেই এই বিজেপির একজন উঠতি নেতাকে কলঙ্কিত করার জন্য এরকম একটা অন্তোদয় কার্ড দিয়ে দিয়েছেন। 2021 সালে কার সরকার? বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সরকারের সময়তে অন্তোদয় অন্ন যোজনার কার্ড। তো 23 সালে যখন আবার এফিডেভিট জমা দেয়, সেখানে এর আগের 5 বছর আগে থেকে সেই নির্বাচনী প্রার্থী ইনকাম ট্যাক্স রিটার্ন দেন কিনা তারও উল্লেখ করতে হয়। তিনি কি লিখেছেন? না, মাত্র 18-19 ইংরাজিতে নির্বাচিত হওয়ার পর 19-20 সাল থেকে তিনি ট্যাক্স দিতে শুরু করেছেন। এটা তিনি না দিলেও ওই বিধানসভার ক্যাশিয়ারই কেটে রাখে, সেখান থেকেই দিতে হয়। এখানে যারা আমাদের বিধায়ক হয়েছেন, প্রাক্তন বিধায়করা আছেন, প্রত্যেকের ক্ষেত্রে তার আগে তিনি লিখেছেন আমি কোনো ট্যাক্স দিইনি। কিন্তু তার বিরুদ্ধে যখন একটা ওয়েব পোর্টাল, একজন ভদ্রমহিলা, তার বক্তব্য যখন প্রকাশ হলো, তিনি কি বলছিলেন? আমি তো 14 সাল থেকে লাখপতি, আমি তো 5 স্টার হোটেল ছাড়া আমি ঘুমাই না, আমি ত্রিপুরাজ্যের অন্যতম একটা এলিট পরিবার থেকে এসেছি আমরা। তাহলে এফিডেভিটে কেন অসত্য তথ্য দিলে? তারপর তার এই বক্তব্য শোনার পর আমি যখন প্রতিক্রিয়া দিলাম, আমি সেদিন বোধহয় বিজেপি দলকে আমরা সবাই ঘুষ খাই, একে অতি সত্বর বরখাস্ত করা উচিত। বরখাস্ত করতে হবে তখন বলিনি, বরখাস্ত করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পদক্ষেপ নেন। তিনি সমস্ত তথ্য দিচ্ছেন আমি 14 সাল থেকে ট্যাক্স দিই, 14 সাল থেকে আমি 5 স্টার হোটেলে ঘুমাই, আর আমার পরিবার যদি এতই হতদরিদ্র হয় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, আমি পদ ত্যাগ করব। তো সেই জায়গায় 21 সাল অব্দিও যে পরিবার অন্তোদয় অন্ন যোজনা কার্ডের অধীনে চাল তুলে খান, তার ভাই তিনি 2024-25 ইংরাজিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে এই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স দাতা বলছেন। এটা তো আমি ট্যাক্স তো বৈধ, কিন্তু প্রশ্ন হলো এই যে কন্ট্রাক্টরি কাজ করার পর এখান থেকেও বিল থেকে ট্যাক্স কেটে রাখে, এটা ওই অর্থ, কিন্তু সেই কন্ট্রাক্টরি করতে গিয়ে তোমার হাতে এই ক্যাপিটাল আসলো কোত্থেকে টাকা পেয়ে এত উপার্জন করে ধর্মনগরে বহুতল বাড়ি কিনছ, কুমারঘাটের সে গ্রামের বাড়িতে বিশাল অট্টালিকা হাঁকাচ্ছ। এটা মানুষের প্রশ্ন। কাজেই আমরা রাজ্যের সচেতন নাগরিক হিসাবে, বিরোধী দল হিসাবে যদি আমরা কথাগুলি না বলি, তাহলে মানুষ বলবে যে আমরা সেরকম সচেতন নাগরিক নই। আর বিরোধী দল হিসাবে আমাদেরও জনগণের কাছে দায়বদ্ধতা আছে, এই রাজ্য সম্পর্কে মানুষের কাছে প্রশ্ন তোলার। আমরা অপরাধী হব, আমরা তুলেছি, কিন্তু সরকার নির্বিকার, কোনো বিকার নেই। ভারতীয় জনতা পার্টির তার কেন্দ্রীয় নেতৃত্ব যারা বলে मैं भी नहीं खाऊंगा किसी को नहीं खाने दूंगा, নির্বিকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যার মন্ত্রিসভার একজন সদস্য শুধু নিজেকে ঘুষ নেন হিসাবে স্বীকারোক্তি দিচ্ছেন না, গোটা মন্ত্রিসভাকে বলছেন আমরা সবাই ঘুষ খাই।
পদক্ষেপ নিচ্ছেন না। কাজেই বন্ধুরা, আমরা নিরুপায়। এই কারণে আরো হাজারো সমস্যা আছে, কিন্তু এই তিনটা ইস্যু নিয়ে আমরা সারা রাজ্যে এই বিক্ষোভ, আজকে এখানে অবস্থান আমাদের করতে হচ্ছে। এখন যে কথাটা বলার, এই যে একদিকে হলো মন্ত্রীর ঘুষ খাওয়া, প্রকাশ্য স্বীকারোক্তি দেওয়া, রেল ওয়াগন ধরা পড়ারও ইয়ে করার পরও 8 দিন হয়ে গেল কোনো অপরাধী ধরা পড়ে না। আর শিশু থেকে নারী, অমরপুর মহকুমার তৈদু গ্রামের 72 বছরের একজন প্রবীণা, সেই প্রবীণাকে গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এগুলি মনে হতে পারে আলাদা, খুন, ধর্ষণ, নেশাদ্রব্যের পাচার, আর হলো দুর্নীতি, আলাদা আলাদা শব্দ। এটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে যুক্ত। গত 7.5 বছর ধরে এ রাজ্যে গণতন্ত্রের কাঠামো চুরমার হয়ে গেছে। এই যে শারদ উৎসব গেল, হ্যাঁ, শারদ উৎসবে আমরা আনুষ্ঠানিকভাবে বা নানাভাবে আত্মীয় স্বজন বন্ধু তাদের কাছে আমরা শুভেচ্ছা, শারদ উৎসব ভালো কাটুক, ভালো থাকুন। আশ্বিন কার্তিক মাস আমাদের এই গোটা অঞ্চলের, এটা প্রকৃতির উপরে ভিত্তি করে পৃথিবীর যে প্রান্তে হোক তার কৃষ্টি, সংস্কৃতি, উৎসব এগুলো নির্ধারণ হওয়ার গ্যারান্টি দিয়েছে। সেই গ্যারান্টি এখানে অকার্যকর। বিষয়ে এই ঠিকানা লিখতে হবে। পশ্চিম টিএসআর এর কনস্টেবল, হাবিলদার এগুলি চলে যাচ্ছে ত্রিপুরাজ্যের বাইরে। তো স্বাভাবিক, ত্রিপুরাজ্যের রাস্তা মেরামত করার জন্য হাজার হাজার কোটি টাকা, শিল্প করার জন্য হাজার হাজার কোটি টাকা, বিদ্যুতের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা, পানীয় জলের জন্য হাজার হাজার কোটি টাকা, শিক্ষা সম্প্রসারণের জন্য হাজার হাজার কোটি টাকা, শুধু হাজার। আমরা রাজনীতি করি বলে আমাদের প্রতি মাসে ঘুরতে হয়। মানে একবার যদি ধর্ম না বলো, কনসিপ্ট বাই অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা প্রযোজিত। একজনও বিদেশি চিহ্নিত হয়নি, হবেও না, হলেও নির্বাচন কমিশনের কাজ নয়। আর এখানে এই মথার লোকদেরকে বলে দিয়েছে, মাথায় ঢুকিয়ে দিয়েছে এসআইআর করে ত্রিপুরাজ্যে হবে। আর ত্রিপুরাজ্যের এতে কল্যাণ হবে? তাহলে কেন এ বন করাতে হলো, এ নাটক করাতে হলো? ত্রিপুরা মথা বিজেপি উভয় দলেই তাদের বিগত দিনের কর্মফলের কারণে, তাদের অপকর্মের কারণে, জনবিরোধিতার কারণে জনবিচ্ছিন্ন। কাজেই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ধাবিত করতে হবে। কাজেই কখনো ত্রিপুরামথা, কখনো আমরা বাঙালিকে দিয়ে সুরসুরি লাগাতে হবে। আমরা বাঙালিও করে দেখেছেন আপনারা। কাজেই বন্ধুরা, যদিও কাজ, খাদ্য, কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করো, শুধু তাদের বিরুদ্ধে কিছু প্রচলিত ধারায় তদন্ত করলে চলবে না। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে ঘটনা না হয়। আর রেল ওয়াগনের সাথে যারা যুক্ত, শুধু যার নামে না সাহা না দেববর্মা দেখার বিষয় নেই, যেই অপরাধী হয় ধরা হোক, শাস্তি দেওয়া হোক।
আর বন্ধ হোক নেশা কারবার। আর এই মন্ত্রী সুধাংশু দাস 1 সেকেন্ড মন্ত্রীর পদে থাকা উচিত নয়, তাকে বরখাস্ত করতে হবে। এই দাবি আমরা জানাচ্ছি।